ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই, তোমরা পালাবার সুযোগ পাবে না। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্রজনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ। পুলিশ মারা গেছে, এখানে 10, 12, 13, 14 পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। এবং সেটা ছাত্রজনতার গুলিতে। জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মধ্যে একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যোগ করে নির্বাচন করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা 100% আসবে। এবং সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে বা তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা খারা। নাহিদ ইসলামদের দিন, জাতীয় নাগরিক পার্টির দিন, এনসিপির দিন সত্যি 1 বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে। মোমবাতি ফুঁদিলেই আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসল কথাটা বলে দিলেন। সেটা হচ্ছে যে তারেক রহমান আসছেন। জুলাই সনদেরই বা কি হবে শেষ পর্যন্ত, সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কি করবে না, পরবর্তীতে বাস্তবায়িত হবে কি হবে না, সেই টানাপোড়েন শুরু হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, আওয়ামী জাতীয় পার্টির ষড়যন্ত্রের নাজেহাল প্রফেসর ইউনূস, সমন্বয়কদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ এবং স্বৈরাচার হাসিনার আইনজীবীর নতুন সিদ্ধান্ত ও তারেক রহমানের দেশে আসা নিয়ে করা আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বাংলাদেশ সময় 6:30টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়তো তাহলে এই ভয়ঙ্কর বেইজ্জতি কারবার হতো না। আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে। এখানে যা দেখলাম আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কেটে পেস্টিং করে ঢোকানো হয়েছে। আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন, সাংঘাতিক তত্ত্ব কথা বলেন, একজন আছেন সক্রেটিস। আমি তো কারো কোনো পাণ্ডিত্যের, দার্শনিক, রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না। কিসের নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ কি এটা? সারা বাংলাদেশে মবের সংস্কৃতি কায়েম হবে, কোনো আইন শৃঙ্খলা থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছা মতো কাজ করানো হবে, যত্রতত্র চাঁদা আদায় করা হবে, ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে, কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে। এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে। তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ, যারা অতি সাধারণ মানুষ, বেরিয়ে এসে প্রতিরোধ করেছে। কক্সবাজারে প্রতিরোধ হয়েছে, ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় করতে হয়েছে, গাজীপুরে ধাওয়ার মুখে পড়তে হয়েছে। সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, মাস্তান বাহিনী, এত কিছু নিয়ে গিয়েও আর লোক পাওয়া যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা গান কেস, তোমরা লস্ট কেস, তোমরা ডেড হর্স হয়ে গেছো। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔদ্ধত্য দেখানো ঠিক হবে না। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো সেই অপরাধের বিচার তোমাদের হবে। মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে। আরে বাবারা, বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে 1975 সনের 26 সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। জিয়াউর রহমানকে দিয়ে 1979 সালে 9 এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ, সবাই মিলে পাশ করলে হবে না। তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই। কোনো অপরাধ কখনো তামাদি হয় না। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে। নতুন বাংলাদেশ নামে কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান, এটা নিয়ে কোন রকম ঔদ্ধত্য, স্পর্ধা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে। সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না। এই ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন, এখানে 10, 12, 13, 14 পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আজকে তারিখটি ছিল প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী, কি বর্মন জানি, সুচন্দ্র খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন।
নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন, সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়ে একটা পর্যায়ে গিয়া গুলি লাগে, ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না, পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসেছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরি। আপনারা বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে কিংবা কি ফাঁক পেয়েছে? আমি সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে, সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন, এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসল কথাটা বলে দিলেন। সেটা হচ্ছে যে তারেক রহমান আসছেন, তিনি বলছেন যে উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন। তিনি ক্ষমতায় যাবেন সেটা কিন্তু বলেননি, বলছেন পথ দেখাবেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক কথা। আসলে ম্যাচিউর যারা পলিটিশিয়ান তারা এইভাবেই কথা বলে, তারা হুমকি সুরে কথা বলে না, তারা কোনো নির্দেশ দেন না, তারা মানুষের জন্য যেটা বলার দরকার সেটা তারা বলেন। আজকে আসলে আমি একটু অবাকই হলাম, ছাত্র দলের পক্ষে এত বড় একটা সমাবেশ করা, এটা সত্যি দুরূহ ব্যাপার। এটা মানে অনেক মূল দলের সমাবেশের চেয়েও বড়। এটা সেই আমার মনে হচ্ছে যে সেই গণজাগরণ ইমরান সরকারের, এটা বললে আবার অনেকে রাগ করবেন। যাই হোক, ওই সময় এরকম বড় বড় সমাবেশে তো আজকে অনেক দিন পর এরকম একটা সমাবেশ দেখলাম। মাঝখানে হয়তো একটা দুইটা হয়েছে, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বড় ধরনের একটা শোডাউন হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। আমি যদি অন্ধ না হই তাহলে হয়তো এরকমটাই দেখেছি। আপনারাও যদি একটু চোখটা খোলেন, পাশাপাশি আরো একটা ছিল গুরুত্বপূর্ণ, সেটাও শহীদ মিনারে তরুণদের দল, নতুন দল হিসেবে তাদের মূল দলের শক্তি সামর্থ্যটা আমরা দেখলাম, খারাপ কিছু না। মূল কথা হলো যে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারলাম কিনা। সঠিক সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই আগামীতে বড় সমাবেশ করতে পারবে ছাত্র দলের মতো। এবং নতুন দল হিসেবে যেটা করেছে এটা আমি মনে করি অনেক পুরনো দলের চেয়েও ভালো করেছে। সুতরাং এখানেও আশাহত হচ্ছে না আমি, বা তাদেরকে আমি কটাক্ষ করছি না, কিন্তু ছাত্র দলের এটা অনেক বড় একটা সমাবেশ ছিল। এই সমাবেশে নতুন কিছু শুনতে চাচ্ছিলাম, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বললেন। আসলে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে এসে দলটাকে নেতৃত্ব না দেবেন ততক্ষণ পর্যন্ত আসলে পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে না। মানুষের অনেক প্রত্যাশা আছে, হতাশা আছে, বিশেষ করে ছাত্র বিএনপিকে নিয়ে এলাকায় এলাকায় যে সমস্ত ঘটনা ঘটছে। তিনি দেশে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এবং আমি জানি যে তারেক রহমান যেমন অনেক তার বড় হৃদয়ের মানুষ, আবার কিন্তু অনেক দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে অনেক নিষ্ঠুর হতে পারে। উনি এটাকে ছাড় দেবেন না। এই পর্যায়ে এসে আর দল যথেষ্ট তিনি ছাড় দিয়েছেন, কিন্তু এখন কিন্তু এসে তিনি যারা দলের বদনাম করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন, শুধু সাংগঠনিক অ্যাকশন না, আইনগত অ্যাকশনও নেবেন, সরকারকে বাধ্য করবেন, অ্যারেস্ট করেন। আর দল যদি ক্ষমতায় যায় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। যাক, সেই আলোচনাটা না করি, মূল যেই কথাটা সেটা তিনি কিন্তু বলে ফেলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশার কথা তিনি উল্লেখ করছেন। এবং বিশাল এক সমাবেশ, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশটা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান অতিথি। তিনি বলছেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাস শুধু না, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে, অর্থাৎ রমজান শুরুর আগেই, 17 তারিখ থেকে রমজান, এটা মাথায় রাখতে হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, তাই না?
আমরা সবাই চাই, তাই না? উনি হাঁটবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। তিনি বলছেন মেধা ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আর জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকে তারেক রহমানও কিন্তু বলছেন যে প্রথাগত সেই ছাত্র নেতৃত্ব, ছাত্র রাজনীতি আর চলবে না, নতুন চিন্তা চেতনা বা মানে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ছাত্র রাজনীতিকেও পরিবর্তন ঘটাতে হবে। দেখা যাক তিনি কি নির্দেশ দেন বা কি সিদ্ধান্ত নেন। বাংলাদেশের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের যে মিটিং প্রস্তাবের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং, যদিও সেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, নিবন্ধিত সব রাজনৈতিক দলকেও ডাকা হয়নি। সরকার যাদের ডাকার প্রয়োজন মনে করেছে তাদেরকেই শুধু ডেকেছে, অর্থাৎ তাদের চয়েস মতো ডেকেছে। সেই মিটিংয়ে ঐক্যমত্যের প্রসঙ্গে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে। সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং শেষ হয়েছে, ঐক্যমত্য না হয়েই মিটিং শেষ হয়েছে। আমরা দেখেছি যে মৌলিক সংস্কার 19টি পয়েন্টে প্রস্তাব করা হয়েছে, সেই 19টি পয়েন্টের 9টিতেই ঐক্যমত্য সৃষ্টি হয়নি। এরকম পরিস্থিতিতে সরকার কি করবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা যখন চলছে, তখন গতকালকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপার নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, নানা শ্রেণী পেশার সঙ্গে সরকার এবার আলোচনায় যাবে এবং সেই আলোচনার মাধ্যমেই একটা প্রেক্ষাপট তৈরি করা হবে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, বাস্তবায়নের দিকে যাবে। জুলাই সনদের খসড়া দলগুলোকে দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান, তাদের মতামত লিখিত আকারে দ্রুত জানাতে বলা হয়েছে। একটা ব্যাপার মনে হচ্ছিল, গতকালকে পর্যন্ত আমরা মনে করছিলাম যে জুলাই সনদটাই মানে জুলাই ঘোষণাপত্র, এই ব্যাপারটা মনে হচ্ছিল, অর্থাৎ জুলাই সনদ যেটা সেটাই জুলাই ঘোষণাপত্র। কিন্তু গতকালকে ঐক্যমত্য কমিশনের এই মিটিংয়ের পরে তারা গণমাধ্যমকে যা জানিয়েছে সেখান থেকে মনে হয়েছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোকে আলাদাভাবে দেখছে সরকার। অর্থাৎ 5 তারিখে আগামীকালকে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যাপক আয়োজন করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সারা দেশ থেকে ট্রেন যোগে লোকজনকে আনার জন্য, ছাত্র জনতাকে আনার জন্য সরকার নিজে উদ্যোগী হয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ট্রেন ভাড়া করেছে। শোনা যাচ্ছে 8 জোড়া ট্রেন, কেউ বলছে 16 জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে। সেই ব্যাপারে 30 লক্ষ টাকা মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়কে দেবে, এরকম তথ্যও আমরা দেখছি। তার মানে আগামীকালকের আয়োজনটাকে নিয়ে সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। যখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তখন আগামীকালকে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে বিকাল 5টায়। কিন্তু এখন মনে হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এই দুটো আলাদাভাবেই অবস্থান করবে, এই দুটো সম্পূর্ণ আলাদা। এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব একটা যে সরকার আলোচনা করেছে সেটা দেখা যায়নি। তাহলে কি হতে চলেছে আগামীকালকে? আর জুলাই সনদেরই বা কি হবে শেষ পর্যন্ত? সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কি করবে না, পরবর্তীতে বাস্তবায়িত হবে কি হবে না, সেই টানাপোড়েন শুরু হয়েছে। কি হতে চলেছে আগামীকালকে, কি হবে জুলাই সনদের, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো আলাদা এবার মনে হচ্ছে, এবং আগামীকালকে জুলাই ঘোষণাপত্র দিতে চলেছে সরকার, যেটা সম্পর্কে আমরা সাধারণ মানুষ এখনো মোটামুটি অন্ধকারে আছি। কি ঘোষণাপত্র দেওয়া হবে, ঘোষণাপত্রে কি বলা হবে, সেগুলো নিয়ে পরিষ্কার কোনো ধারণা আমাদের দেয়া হয়নি। রাজনৈতিক দলগুলো সম্ভবত পরিষ্কার কোনো ধারণা পায়নি। সেই ক্ষেত্রে অনেকে আবার মনে করতেই পারেন, হয়তো করছেনও, যে এই জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র এনসিপির সঙ্গে আলোচনা করেই দেয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। একজন রাজনৈতিক নেতা গণ অধিকার পরিষদের তিনি অলরেডি মন্তব্য করেই ফেলেছেন যে একটি দলের সঙ্গে সমঝোতায়, একটি দলের সঙ্গে আলোচনায় যদি জুলাই ঘোষণাপত্র দেয়া হয় সেটা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু কি হতে চলেছে কালকে হওয়ার পরেই বোঝা যাবে জুলাই ঘোষণাপত্রে সরকার কি বলতে চায়, কি ব্যাপার তুলে ধরতে চাই, কোন কোন ব্যাপার বাস্তবায়নের কথা বলতে চাই, সেগুলো কালকেই বোঝা যাবে। তবে এটুকু স্পষ্ট হয়েছে গতকালকে ঐক্যমত্য কমিশনের মন্তব্যে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো ব্যাপার আলাদা। প্রথম আলো এটা নিয়ে
একটা তাদের রেফারেন্স দিয়ে একটা নিউজ করেছে, তার শিরোনাম করেছে তারা সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐক্যমত্য কমিশন। তার মানে সংস্কারের যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। তার মানে এটা আরো বেশি ডিলে হচ্ছে। এটা যখন আরো বেশি ডিলে হচ্ছে, সেই কার্যক্রম, আলোচনার কার্যক্রম এখনো তারা বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে করবে, আইনজীবীদের সঙ্গে করবে, বুদ্ধিজীবীদের সঙ্গে করবে। এই ব্যাপারগুলো তারাই যখন বলছে, তখন এটুকু নিশ্চিত যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটো আলাদা ব্যাপার। কিন্তু এর মাঝেই আবার প্রশ্ন উঠেছে, বিভিন্ন জন প্রশ্ন তুলছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর কি আদৌ প্রয়োজন কিনা, এই স্বাক্ষর নিয়ে কি হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে আগামী সংসদ লাগবে, আর আগামী সংসদে যে দল রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাই এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করবে। সেখানে স্বাক্ষর থাকলো কি থাকলো না সেটা খুব একটা যায় আসে না, কারণ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের ইচ্ছা এবং মর্জির উপরে নির্ভর করবে অনেকটা। তবে অনেকেই আবার বলছেন যে স্বাক্ষরটা থাকা এই কারণেই প্রয়োজন যে জনগণ জানতে পারলো কোন কোন পয়েন্টে কোন কোন দল রাজি হয়েছে কিংবা দ্বিমত পোষণ করেছে। আবার অনেকেই বলেছেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ ঘোষণা করা এটা কোনো মানে হয় না। নোট অফ ডিসেন্ট থাকলে সেটা ঘোষণা করার কোনো মানে হয় না। যেখানে ঐক্যমত্য হয়নি সেটা ঘোষণা করার মধ্যে কোনো মহত্ব নেই। নানাভাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধিকতর আলোচনা ও আরও মতামত নিয়ে শিগগিরই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার, ঐক্যমত্য কমিশনের অন্যতম মেম্বার। তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করানো একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিভিন্ন মত পথের বৈপরীত্য এই স্বাক্ষরের ধারণাটাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জুলাই সনদের স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ দ্বিমত পোষণ করেছে কিংবা বিভিন্ন সময়ে একমত হয়নি, সেহেতু এটা কার্যকর করা, এটা এই স্বাক্ষরটা দেয়া না দেয়া ব্যাপারটা অনেকটা একই রকম মনে হবে। এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আসবে এবং স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও একটা ভাববার বিষয় বলে বিশ্লেষকরা বলছেন। তারা বলছেন, বরং জুলাই সনদ যদি প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের মতো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন, সেভাবে ঘোষণা করা হলে তা বাস্তবায়নে সংসদ প্রতিজ্ঞাবদ্ধ থাকতো এবং এটি বেশি অন্তর্ভুক্তিমূলক হতো। এই রকম মতামত অনেক বিশ্লেষক দিচ্ছেন। অর্থাৎ কেউ বলছেন যে এটা স্বাক্ষরের প্রয়োজনীয়তা নেই, আবার কেউ বলছেন যে এটা রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা সরকারের ব্যাপার, সরকার ইচ্ছা করলে নিজে থেকেই এটা ঘোষণা দিতে পারে এবং পরবর্তী সংসদে রাজনৈতিক দলগুলো সেটা যেন বাস্তবায়ন করে, সেটার একটা রূপরেখা তৈরি করতে পারে। কিন্তু সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে এই গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই তো। সরকার ক্ষমতায় যাওয়ার পরে তাদের বাস্তবতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, সুতরাং এটা খুব একটা কাজে দেবে না, সেটাও অনেকে বলছেন। এদিকে 10 লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ বাটোয়ারার বিবরণ দিলেন সেই রিয়াদ। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে 10 লাখ টাকা আদায় করি। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথাই বলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাত উল্লাহর খাস কামরায় রিয়াদ জবানবন্দি দেন। গত 27 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদকে এই মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের শেষে আদালতে হাজির করার পর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান। জবানবন্দিতে চাঁদাবাজির ঘটনায় নিজের ভূমিকা ও সহযোগীদের কার কী ভূমিকা তা বর্ণনা করেছেন বলেও জানা গিয়েছে। আদালতের একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, রিয়াদ তার জবানবন্দিতে বলেছেন তিনি ও তার সহযোগীরা প্রথমেই 10 লাখ টাকা চাঁদা আদায় করেন। এই টাকার মধ্যেই রিয়াদ নিজে 5 লাখ টাকা রাখেন, অন্য 5 লাখ টাকা অন্যদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। নিজের 5 লাখ টাকা তিনি তার বাড্ডার বৈঠাখালীর একটি বাড়ির 7 তলা রুমে রাখেন, সেখান থেকেই কিছু টাকা তিনি খরচ করেন আর 2,98,000 টাকা ওয়ারড্রোবের মধ্যে রাখেন। গ্রেপ্তার হওয়ার পর পুলিশ ওই টাকা উদ্ধার করে। জবানবন্দিতে তিনি আরও জানান, পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা। রিয়াদ জবানবন্দিতে আরও বলেন,
তারা শামী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে 50 লাখ টাকা আদায়ের চেষ্টা করেন, কিন্তু তিনি 10 লাখ টাকা দেন। তিনি স্বীকার করেছেন তার সহযোগী গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না গত 26শে জুলাই বাদীর কাছ থেকে আরো 40 লাখ টাকা নিতে গুলশানের বাসায় গিয়েছিলেন, কিন্তু সেখানে 5 জনকে আটক করে পুলিশ। এই 5 জন সহ আরো 2-3 জন চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলেও তিনি স্বীকার করেন। জবানবন্দিতে তিনি বলেন তিনি নিজে ও জানে আলম অপু চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছিলেন। তারা গুলশানের আরো কয়েকজনের কাছ থেকে চাঁদা নিয়েছেন বলেও স্বীকার করেন।